নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 55 নিয়ে আলোচনা করব। এর আগে যেসব সেটগুলো আলোচনা করেছি, যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। কিছুদিন পর ভিডিওটা আসলো, হ্যাঁ, একটু কারণ ছিল। যাই হোক, তারপরে কনস্ট্যান্ট যেমন চলতে থাকবে এরকম। তো আর একটা জিনিস বলে রাখি, কালকে 27 তারিখ, তোমরা সকলেই জানো। তো আমরা কালকে কোনো ভিডিও আমি দেবো না, কেননা কালকে সম্পূর্ণটাই আমি তোমরা যে ঘটনাটা জানো, আশা করি আর নতুন করে বলার কিছু নেই। কী উদ্দেশ্যে কালকে কলকাতা অভিযান হবে, সেটা নবান্ন অভিযান মূলত। তো যাদের ক্ষেত্রে যেটুকু সম্ভব, যারা যেভাবে পারো সমর্থন করো জিনিসটাকে। কেউ গিয়েও সমর্থন করতে পারো, কেউ সোশ্যালি এটাকে সমর্থন করতে পারো, অবশ্যই সমর্থন করো। হ্যাঁ, আমরাও যাব, আমাদের এই জায়গা থেকে, নবদ্বীপ থেকেও অনেকে যাবে। এরকম একটা গ্রুপ সিস্টেমে যাওয়া হবে। তো যারা যারা সম্ভব তারা যেও। হ্যাঁ, এটা শুধুমাত্র দেখো, তিলোত্তমার ঘটনা তো বটেই, তার সাথে সাথে যেসব পরীক্ষা, এই যে পরীক্ষা নিয়ে এত ছিনিমিনি হচ্ছে, কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে, এগুলোর ব্যাপারেও এই সময় চলে এসছে। নিজেদের অধিকার নিজেরা বুঝে নাও, পরিষ্কার কথা। তো যাই হোক, তো কালকে কোনো আমি ভিডিও দেবো না। চলো, তো আজকে যে 55 নম্বর মডেল যে কোশ্চেন পেপার, তো সেটা নিয়ে চলো আলোচনা করি। আর পিডিএফ কিন্তু আমাদের সন্তু একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু পিডিএফ দেওয়া থাকবে। যারা এখনও জয়েন করোনি, সেখানে কিন্তু জয়েন করে নিও। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে কত সালে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা হয়? 1940, 1941, 1942 নাকি 1943? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, তাই না? অপশান নাম্বার ডি, অর্থাৎ 1943 সালে কিন্তু আজাদ হিন্দ ফৌজ এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় 1943 সালে। দেখো, বাকি যে সালগুলো, এখানে প্রত্যেকটা সালই ইম্পর্টেন্ট। যদি বলি 1940, তো 1940-এ কী হয়েছিল? মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলিমদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্রের কিন্তু দাবি উঠেছিল সেই 1940 সালে। এবং ওই সময় কংগ্রেসের যে একক সত্যাগ্রহ যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু সূচনা ঘটে 1940 সালে। যদি 1941-এর কথা বলি, 1941 সালে কিন্তু সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করেন, অর্থাৎ কলকাতা থেকে পালাতে বাধ্য হয়েছিলেন তিনি। তো কলকাতা থেকে পালিয়ে যান, অর্থাৎ ভারত ত্যাগ করেন 1941 সালে। এবং 1942 সালে কী হয়? দুটো জিনিস হয়, অনেক জিনিস হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ কি? ক্রিপস মিশন ভারতে আসে কিন্তু 1942 সালে, এবং ভারত ছাড়ো আন্দোলন কিন্তু ঘটে 1942 সালে। আর 1943 সালে আজাদ হিন্দ ফৌজ কিন্তু প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ড্যাশ প্রথমবার কোষ আবিষ্কার করেন? রবার্ট কক, স্লেইডন, রবার্ট ব্রাউন, রবার্ট হুক। তো প্রথম কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। যদি রবার্ট ব্রাউনের কথা বলি, তো নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ব্রাউন। নেক্সট কোশ্চেন বলছে, দেশ হলো দক্ষিণ গোয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত। তো রাইট অ্যান্সার মার্জিম। এই যে সমুদ্র সৈকত, এটা হচ্ছে দক্ষিণ গোয়ার যেসব সৈকতগুলো আছে তাদের মধ্যে প্রাচীনতম সমুদ্র সৈকত এবং বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয়। তো মার্জিম নামটা মনে রাখো, এটা কিন্তু এসএসসি এমটিএসে এসেছিল একবার পরীক্ষায়। নেক্সট, জিরো আওয়ার এই কথার অর্থ কী? যে সময়ে সংসদে বিরোধী দল কর্তৃক আনীত প্রস্তাব এর উপর আলোচনা করা হয়, নাকি বিরতির সময়কাল, নাকি যে সময় সংসদে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়, নাকি উপরের কোনোটি সঠিক নয়? তো অপশান নাম্বার সি, অর্থাৎ যে সময়ে সংসদে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় সেটাকেই বলা হয় জিরো আওয়ার। আচ্ছা, তোমরা আমাকে এখানে একটা কমেন্টে জানাও যে জিরো আওয়ারের সময়কালটা কতক্ষণ, বা কোন টাইমে জিরো আওয়ার হিসাবে ধরা হয়? জিরো আওয়ারটা যে 12টা থেকে, নাকি এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, বা কতক্ষণ জিরো আওয়ারের জন্য এই টাইমটা অ্যালটমেন্ট করা থাকে? এটা তোমরা কমেন্টে জানিও। নেক্সট কোশ্চেন, ইন্টারনেটের মাধ্যমে কোনো একটি কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে তথ্য স্থানান্তরকে কি বলে? ডাউনলোডিং, আপলোডিং, সেন্ডিং, ট্রান্সফারিং। দেখো, সেন্ডিং ট্রান্সফারিং বিষয়টা আলাদা, তো অ্যান্সার হবে এই দুটোর মধ্যেই। তা আপলোডিং মানে কি? ধরো এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, তো এই ভিডিওটা তো আমি ইন্টারনেটে আপলোড করব, দ্যাট মিন্স আপলোডিং। তো ওই যে, অর্থাৎ কোনো ভিডিও ইন্টারনেটে আপলোড করাকে বলা হয় আপলোডিং। ক্লিয়ার? তাহলে এটা কী হবে অ্যান্সার? মানে কোনো ইন্টারনেটের মাধ্যমে কোনো কিছু ডাউনলোড করাকে বলা হয়, বা কোনো কিছু নেওয়াকে বলা হয়, সেটাকে বলা হয় ডাউনলোডিং। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বিশ্ব হেরিটেজ দিবস
কোন দিনটি পালিত হয়? 12ই মার্চ, 12ই এপ্রিল, 18ই এপ্রিল নাকি 18ই মে? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ 18ই এপ্রিল কিন্তু বিশ্ব হেরিটেজ দিবস হিসাবে পালিত হয়। ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 18ই এপ্রিল। দেখো এপ্রিলে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন আন্তর্জাতিক শান্তি ও ক্রীড়া দিবস, উন্নয়নকামী ক্রীড়া দিবস, দ্যাট মিনস আন্তর্জাতিক শান্তি যেটা, সেটা হচ্ছে 6ই এপ্রিল। 23শে এপ্রিল একটা গুরুত্বপূর্ণ, 23শে এপ্রিল যেটা হচ্ছে বিশ্ব পুস্তক দিবস, খুবই দেয়। বিশ্ব বই দিবস, বিশ্ব বই দিবস কবে? 23শে এপ্রিল। 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস, এবং ঠিক তার পরের হচ্ছে 26শে এপ্রিল হচ্ছে বিশ্ব মেধা দিবস। বিশ্ব মেধা দিবস হচ্ছে 26শে এপ্রিল। 25শে এপ্রিলটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, 25শে এপ্রিল হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। আর 23শে এপ্রিল কী বললাম? বিশ্ব বই দিবস বা বিশ্ব কপিরাইট দিবস, ইংরাজি ভাষা দিবস, এগুলো হচ্ছে সব কি 23শে এপ্রিল। ক্লিয়ার? তাহলে 18 এপ্রিল কি? বিশ্ব হেরিটেজ দিবস। আচ্ছা, এখানে যদি মার্চ আছে, 12ই মার্চ যদি বলি, 12ই মার্চটা, আচ্ছা 22শে মার্চ তোমরা জানো নিশ্চয়ই, 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস, 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, 24শে মার্চ, কারণ আমি এটা পরপর তোমাদের বারবার বলি, 22, 23, 24, 22 হচ্ছে জল, বা 21, 22, 23, 24, এই চারটে কিন্তু খুব আসে। 21 কি তোমার হচ্ছে 21 হচ্ছে বিশ্ব কবিতা দিবস বা ডাউন সিনড্রোম দিবস, আন্তর্জাতিক বন ও বৃক্ষ দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস, এতগুলো কিন্তু 21শে মার্চ। ক্লিয়ার? 20 মার্চ কি? আন্তর্জাতিক খুশি দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ক্লিয়ার? তো 8, 20, 21, 22শে মার্চ কি? জল দিবস, 23শে মার্চ আবহাওয়া দিবস, আর 24শে মার্চ হচ্ছে যক্ষ্মা দিবস। এই কটা কিন্তু একটু সবসময় মনে রেখো। নেক্সট কোশ্চেন, অরবিন্দ ঘোষ নিচের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? বয়কট ও স্বদেশী আন্দোলন, কিংসফোর্ড হত্যার চেষ্টা, লাহোর ষড়যন্ত্র নাকি আলিপুর বোমা ষড়যন্ত্র? তবে তিনি কিন্তু বলছি কেন, তিনি কিন্তু অর্থাৎ অরবিন্দ ঘোষ তিনি আলিপুর বোমা ষড়যন্ত্রের সাথে কিন্তু যুক্ত ছিলেন। তো ভীষণই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো, এগুলো কিন্তু সবসময় মাথায় রেখো। যে কোনো পরীক্ষা, শুধু রেলওয়ে বলে না, সেন্ট্রাল বলো, রাজ্য বলো, বা এসএসসি, এমটিএস, সিএইচএসএল, হ্যাঁ, রেলওয়ে, গ্রুপ ডি, আরপিএফ, সমস্ত পরীক্ষার জন্য এই টাইপের কোশ্চেনগুলো খুব আসে বারবার। তো আলিপুর বোমা ষড়যন্ত্র যেমন অরবিন্দ ঘোষ যুক্ত ছিলেন, সেরকমভাবে তোমার কার্জনউইল হত্যা বা এই যে কিংসফোর্ড হত্যার সঙ্গে যুক্ত ছিলেন কে? কিংসফোর্ড হত্যার সাথে যুক্ত ছিলেন, মনে পড়ছে না এই মুহূর্তে, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, তাই না? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিন্তু এই কিংসফোর্ড হত্যার সঙ্গে যুক্ত ছিলেন। তেমন স্বদেশী ও বয়কট যে আন্দোলন, সেখানে যুক্ত ছিলেন বালগঙ্গাধর তিলক, তারপরে আরও বিপিনচন্দ্র পাল, মানে লালবাল পাল। হ্যাঁ, অরবিন্দ ঘোষও কম বেশি যুক্ত ছিলেন, কিন্তু মূলত যদি অরবিন্দ ঘোষ মূলত বলা হয় যে কিসের সাথে যুক্ত ছিলেন, তিনি কিন্তু মূলত প্রধান নেতৃত্বে ছিলেন তোমার অরবিন্দ ঘোষ, যেটা 1908 সালে আলিপুর বোমা ষড়যন্ত্র। এবার যদি বলা হয় এই আলিপুর বোমা ষড়যন্ত্র এটা কোথায় হয়েছিল, তো মনে রাখো এটা হয়েছিল কোথায়? কলকাতা। তো কলকাতাতে কিন্তু এই স্থানে কিন্তু এই আলিপুর বোমা ষড়যন্ত্রটা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একই ভরের দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল। বলছে ভর একই, দেখো বলেছে ভর একই, দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল। বলছে কোন বলটিকে থামাতে বৃহত্তর বল প্রয়োগ করতে হবে? তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা ভালো করে বুঝে তারপরে কিন্তু অ্যান্সার করতে হবে। দুটো বলের ভর কিন্তু সেম, কিন্তু বেগ আলাদা। বলছে ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা, তো বেগ আলাদা। তাহলে কোনটাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? তোমাদের আন্দাজে কি বলে? তোমরা আন্দাজে আগে জিনিসটা ভেবে নাও। তাহলে যেটার গতিবেগ বেশি, কেননা ভর যেহেতু দুটোরই সমান, তাহলে যার গতিবেগ বেশি তাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে দেখো এবার অপশান দেখো, বলছে যে বলটি কম বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বল প্রয়োজন করতে হবে, না কাটা। বলগুলি নিজের থেকেই একসময় থেমে যাবে, আরে সে তো থামবে, সেটা পরের ব্যাপার, কিন্তু আমাকে বলেছে কোন বলটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, অপশান সি কোনটা? অপশান সি কি বলেছে? যে বলটি বেশি বেগে গতিশীল, অবশ্যই এটা হওয়ার কথা। দেখি পরেরটা, যেহেতু উভয়েরই একই ভর আছে তাই তাদের থামাতে সমান বল প্রয়োগ করতে হবে না, যার গতিবেগ বেশি তাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? 2, 3, 4, 5। তো মনে রাখবে বছরে ন্যূনতম 3বার কিন্তু সংসদ অধিবেশন হয়। তোমরা জানো গ্রীষ্মকালীন, শীতকালীন
আর একটা হচ্ছে বর্ষাকালীন। তো এই 3 বার কিন্তু সংসদে তোমার অধিবেশন বসে ন্যূনতম। IUCN এর সদর দপ্তর কোথায়? নাইরোবি, গ্ল্যান্ড, জেনেভা নাকি নিউ ইয়র্ক? তো ভীষণই গুরুত্বপূর্ণ। তো IUCN এর সদর দপ্তর হচ্ছে কি গ্ল্যান্ডে কিন্তু এর সদর দপ্তর। দেখো এর সাথে এটাও জেনে রাখো যে IUCN এর সম্পূর্ণ নাম কি। তো I ফর ইন্টারন্যাশনাল, U ফর ইউনিয়ন, C ফর কি কনজারভেশন, আর N ফর নেচার। তো এর সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN। এর সদর দপ্তর কোথায়? গ্ল্যান্ডে অবস্থিত। জেনেভা যদি বলি, জেনেভায় কি আছে? জেনেভা আছে তোমার ইউনিসেফ তো নিউ ইয়র্কে আছে, ইউনিসেফ নিউ ইয়র্কে আছে। তোমার হচ্ছে ইউনিটার হচ্ছে তোমার জেনেভায় আছে কি ইউনিটার, UNI, মনে রাখো ভীষণ গুরুত্বপূর্ণ, TAR। তো ইউনিটার যার ফুল ফর্ম হচ্ছে তোমার UN ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ। UN ইনস্টিটিউট মানে UN মানে কি? UN মানে ইউনাইটেড নেশন ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ। ওকে, তারপরে জেনেভায় আরও কি আছে? জেনেভা আছে তোমার UNHCR, UNHCR, এটাও কিন্তু জেনেভায় আছে, যার সম্পূর্ণ নাম হচ্ছে UN মানে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। এটা কিন্তু পরীক্ষায় খুব দেয় এগুলো, ইউনাইটেড নেশন হাই কমিশনার অফ ফর রিফিউজিস। ক্লিয়ার? হাই কমিশনার ফর রিফিউজিস। ওকে, আরও জেনেভায় আরেকটা আছে, UNHCR যেমন আছে, আর একটা আছে UNCTAD। হ্যাঁ, UNCTAD এটাও কিন্তু আছে, যেটা হচ্ছে UN কনফারেন্স অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। চলো পরবর্তী কোশ্চেন। আচ্ছা এটা কি নাইরোবি? এটা নাইরোবি, যাই হোক। তো নাইরোবিতে কি আছে? নাইরোবিটা খুব একটা দেখি না কোশ্চেনে, তবু নাইরোবিটা বলে দিই। যেটা হচ্ছে নাইরোবিতে আছে তোমার UNEP, যেটা হচ্ছে UN মানে হচ্ছে ইউনাইটেড নেশন। ওকে, তোমার হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ওকে, নাইরোবিতে আছে কি UNEP। এটা একটু মনে রেখো, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, UNEP। তো UNEP ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। তো এটার সদর দপ্তর কোথায় আছে? নাইরোবিতে আছে। পরবর্তী কোশ্চেন দেখো, কে সম্প্রতি মহারাষ্ট্র গৌরব পুরস্কারে সম্মানিত হয়েছেন? রতন টাটা, লতা মঙ্গেশকর, অশোক স্যার নাকি উমা রেলে? তো সম্প্রতি তোমার মহারাষ্ট্র গৌরব পুরস্কারে সম্মানিত হয়েছেন হচ্ছে তিনি কোন ব্যক্তি? উমা রেলে। পরবর্তী কোশ্চেন, ফুটবল খেলার মাঠে দুটি গোলপোস্টের মধ্যে দূরত্ব কত থাকে? 24 ফুট, 28 ফুট, 23 ফুট নাকি 26 ফুট? তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে এই যে দুটো ফুটবলের যে গোলপোস্ট থাকে তাদের মধ্যে এই দূরত্বটা কত থাকে, এটা তোমাকে চেয়েছে। তো রাইট অ্যান্সার অপশান নম্বর A, 24 ফুট। তাদের মধ্যে দূরত্ব 24 ফুট থাকে। আচ্ছা বলো তো, মাটি থেকে যে আপার লেবারে যে মানে মাটি থেকে ধরো এটা তো গোলপোস্ট, এবার এই যে মাটি থেকে যে উপর পর্যন্ত যে পোস্টটা থাকে, ওভারহেড যে থাকে প্যারালাল, মাটির সঙ্গে প্যারালাল, তো এই উচ্চতাটা কত সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও। ক্লিয়ার? গোলপোস্টের উচ্চতা গোলপোস্টের ডিস্টেন্সটা পেয়ে গেলে 24 ফুট, তাহলে মাটি থেকে যে ওভারহেড থাকে তার উচ্চতা কত সেটা তোমরা কমেন্টে জানাবে। JB কৃপালিনী ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ, মিরাট, রামগড়, ত্রিপুরা, হরিপুরা। তো JB কৃপালিনী তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের অধিবেশন যেটা সভাপতি ছিলেন সেটা হচ্ছে মিরাট অধিবেশনের সভাপতি ছিলেন। দেখো জাতীয় কংগ্রেস নিয়ে বহুবার বলেছি, তাও 2-1টা কথা বলে দিই, এগুলো বারবার বললে তোমাদের শুনলে মনে থাকবে, এই কারণে যতটা পারি বলে দেওয়ার চেষ্টা করি। দেখো এই মিরাট অধিবেশন থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, যেটা এর আগে আমি কখনো বলিনি, এই কারণে বলছি। এর আগে অনেক কটা ভিডিও দিয়েছি, এতগুলো দেখো কোশ্চেনের শেষ নেই, এত ভিডিও দিয়েছি তারপরেও দেখো কোশ্চেন বাকি আছে, তো কোশ্চেনের জিকের কোনো শেষ নেই। তো মিরাট অধিবেশনে কি একটা ঘটনাটা মনে রাখবে একটু, এই যে JB কৃপালিনী ইনিই কিন্তু ভারতের স্বাধীনতা পর্যন্ত, মানে ভারত যতদিন স্বাধীন হয়নি ইনার পরে আর কেউ সভাপতি হননি জাতীয় কংগ্রেসের। তো যদি বলা হয় যে জাতীয় কংগ্রেসের সর্বশেষ সভাপতিকে,
ভারতের স্বাধীনতা আসার পর্যন্ত জাতীয় কংগ্রেসের সর্বশেষ সভাপতি বা ভারতের স্বাধীনতা পর্যন্ত সভাপতি দায়িত্বে কে ছিলেন? তখন অ্যান্সার হবে জে.বি. কৃপালিনী। ক্লিয়ার? তো এইটা মনে রাখো। বাকি ত্রিপুরা, হরিপুরা এগুলো তো জানোই। হরিপুরায় সুভাষচন্দ্র বসু সভাপতি ছিলেন এবং ত্রিপুরাতেও সুভাষচন্দ্র বসু সভাপতি ছিলেন। এবং এই যে ত্রিপুরা একটা বেশ তোমার একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে গান্ধীজির যে মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়া ছিল, তিনি সুভাষচন্দ্র মানে তাকে গান্ধীজির মনোনীত প্রার্থীকে পট্টবী সীতারামাইয়া, তাকে পরাজিত করেন কে? সুভাষচন্দ্র বসু। কোন অধিবেশনে? ত্রিপুরা অধিবেশনে। ক্লিয়ার? আর হরিপুরা অধিবেশনেও কিন্তু সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব ছিলেন এবং সেইখানে দক্ষিণপন্থীদের মানে বিরোধিতা ছিল, তো চূর্ণ করে দক্ষিণপন্থীদের বিরোধিতা যে ছিল সেটাকে চূর্ণ করে তিনি সভাপতিত্ব অর্জন করেন। ক্লিয়ার? আর এই যে ত্রিপুরা, এখানেও বলে দিই, ত্রিপুরা অধিবেশনেই কিন্তু এই গান্ধীজি পদত্যাগ করেছিলেন। গান্ধীজি এবং তার সমর্থকদের গান্ধীজি কেন পদত্যাগ করবেন বললেন, সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেছিলেন, কেননা গান্ধীজি এবং তার সমর্থকরা অসহযোগিতা করেছিলেন বা কাজ পরিচালনা করতে দেয়নি। এই কারণে সুভাষচন্দ্র বসু কিন্তু পদত্যাগ করেছিলেন। তো এটাও পরীক্ষা আসে যে সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে পদত্যাগ করেন? তো মনে রেখো, ত্রিপুরা অধিবেশনে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, প্রথম অর্জুন পুরস্কার প্রাপক মহিলা ফুটবলার হলেন কুন্তলা চৌধুরী, শান্তি মালিক, রেবা ঘোষ দস্তিদার, নাকি এদের কেউই নন? তো প্রথম অর্জুন পুরস্কার প্রাপক মহিলা ফুটবলার তিনি কে? তিনি হচ্ছে শান্তি মল্লিক। প্রথম অর্জুন পুরস্কার প্রাপক মহিলা ফুটবলার হচ্ছে শান্তি মল্লিক। এগুলো কিন্তু সারা জীবন গুরুত্বপূর্ণ থাকবে, তার কারণ প্রথম কথা হচ্ছে মহিলা ফুটবলার এবং যিনি প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছে শান্তি মল্লিক। নামগুলো মনে রেখো। নিচের কোন ভৌত রাশির জুটির একই একক একই হয়? বলেছে দুটো জুটি আছে, যেমন কার্যের সঙ্গে ক্ষমতা আছে, কার্যের সাথে বল আছে। এবার বলেছে এই জুটিগুলোর মধ্যে কোনটার একক একই, সেম একক? দেখো, কার্যের একক কি? আমি এসআই বা সিজিএস নিয়ে বলি, আমি এসআই নিয়েই বলি। কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক হচ্ছে জুল। কার্য আর শক্তির একক সেম। দেখো, কার্য আর শক্তির একক সেম, এটা মনে রাখবে। তাহলে যদি এখানে কার্যের সঙ্গে শক্তি দিত তাহলে তো কোনো কথাই ছিল না, তাহলে সেটাই অ্যান্সার হতো। কিন্তু কার্য আর ক্ষমতা এই দুটো আলাদা। ক্ষমতার একক কিন্তু ওয়াট। ঠিক আছে? তাহলে কার্য আর বল ধরি, যেমন কার্যের একক হচ্ছে কি জুল, বলের একক আলাদা, আচ্ছা, বল আর ক্ষমতা এক না, কিন্তু বল আর ওজন কিন্তু এক। ক্লিয়ার? বল আর ওজন কিন্তু এক। বলের ওজনও যেমন ডাইন, এই বলের এককও যেমন ডাইন, তেমনি ওজনের এককও কিন্তু ডাইন। ক্লিয়ার? কেননা আমরা যদি বলি, আমরা ধরো সাপোজ বললাম যে তোমার ওজন কত, তা তুমি সাধারণত কি বলবে? আমার ওজন এত কেজি। আরে তাই কি না? কীভাবে? তোমরা হয়তো কনফিউজ হতে পারো যে স্যার অপশন ডিটা কী করে রাইট হচ্ছে, বল আর ওজনের এদের এককটা এক হচ্ছে কি করে? তা একটু বুঝিয়ে দিই। যেমন আমি যদি বলি যে বলের একক সিজিএসে এসআইতে বলের একক কত? এসআইতে বলের একক হচ্ছে নিউটন। আশা করি তোমরা সকলেই জানো এসআইতে বলের একক হচ্ছে নিউটন, জানো। এবার যদি বলো যে ওজন, আমরা যদি বলি যে আমার ওজন কত, তা ধরে নাও আমার ওজন হচ্ছে 60 কেজি। আমি ধরে নিলাম আমার ওজন 60 কেজি, তাহলে এটা নিউটন কি করে হলো? তো মনে রাখবে আমাদের যে ওজন তো 60 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত ওজন কত? অ্যাকচুয়ালি প্রকৃত ওজন হচ্ছে এই 60-র সঙ্গে তুমি আমাদের যে অভিকর্ষীয় ত্বরণের মান অর্থাৎ 9.8 এটা গুণ করে যেটা হবে অত, আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড যা খুশি, অত নিউটন। বুঝতে পারলে? এবার ওজন আর বল কি করে এক হচ্ছে? এইভাবে কিন্তু এক হচ্ছে। তার মানে আমাদের ওজন, প্রকৃতপক্ষে ওজন কিন্তু অ্যাকচুয়ালি 60 কেজি না, 60 × 9.8 নিউটন, এইটা হচ্ছে আমাদের ওজন। ক্লিয়ার? তো বিষয়বস্তুগুলো ভালো করে বুঝলেই কিন্তু তুমি দেখবে সায়েন্সগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। তো এই কারণে কিন্তু অপশন ডিটা এখানে রাইট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এই সায়েন্স পড়াতে একটা কোশ্চেন হঠাৎ কেউ একজন কমেন্ট করেছো, নামটা আমার মনে নেই। তো কমেন্টে তুমি করেছো যে একটা কোশ্চেনটা ছিল রিস্টোরিং ফোর্সটা কি, এরকম কিছু বলেছিলে যে সরল দোলগতিতে তোমার রিস্টোরিং ফোর্স কাজ করে, সেটা একটুখানি আমি বলে দিই। দেখো, রিস্টোরিং কথার মধ্যে লুকিয়ে আছে রি মানে কি পুনরায়, স্টোরিং মানে স্টোর হওয়া। ঠিক আছে? তাহলে তোমার
আমি ধরো একটা ঘড়ি, এই যে তোমার দোলক ঘড়ি তোমরা অনেকেই দেখেছো যে একটা নির্দিষ্ট পর্যায়ে কিন্তু সে ঘুরছে, তাই না? আজকে ধরো সাপোজ আমি কোনো একটা ঢিলকে, একটা সুতো, ঢিলের সাথে একটা সুতো আমি বেঁধে রাখলাম, মানে একটু ছবিতে দেখাই। ধরো মনে করো এইখানে আমি এইখানে একটা এই সুতো দিয়ে আমি এই ঢিলটাকে বেঁধে রাখলাম, ঠিক আছে? এবার ঢিলটা আমি কিছুটা পরিমাণ ডিস্টেন্স এখানে নিলাম, এইখানে নিয়ে এবার ছেড়ে দিলাম, তাহলে ঢিলটা এরমভাবে আন্দোলিত হবে কি না? কিন্তু আমি যদি ঢিলটাকে পুনরায় যদি আর না ফোর্স দিই, তাহলে ঢিলটা একসময় আন্দোলিত হতে কি আস্তে আস্তে কী হবে, আস্তে আস্তে একই জায়গায় চলে আসবে কি না? আসবে তো। তার মানে যদি চলে আসে তাহলে তো সরল দোলক কাজ হলো না। পর্যায়বৃত্ত গতি বা সরল দোলকের গতির ডেফিনেশনই হচ্ছে তাকে একটা নির্দিষ্ট টাইমে একইভাবে একবার এইখানে যেতে হবে, আবার ওই টাইমের মধ্যে আবার এইখানে যেতে হবে। এই যে কনস্ট্যান্ট যে যাওয়া এবং আসা, এটার যে একটা নির্দিষ্ট পর্যায় বরাবর হতে হবে, তবে সেটা সরল দোলকের গতি। তাহলে সরল দোলকের গতি আমি পেতে গেলে তাকে আমাকে রিস্টোরিং ফোর্স দিতে হবে। ক্লিয়ার? এটা কি বলা হয়? রিস্টোরিং ফোর্স। ক্লিয়ার? যদি না বুঝতে পারো তুমি কমেন্ট করো আরেকবার, যে বুঝতে পারিনি, আমি বুঝবো, মানে আরেকবার বুঝিয়ে দেবো। রিস্টোরিং মানে হচ্ছে পুনরায় সেখানে আর একটা ফোর্স দেওয়া। আমি ধরো কেউ দোলনায় দুলছে, আমি যদি পিছন দিয়ে ধাক্কা না মারি, তো একসময় দোলনাটা আস্তে আস্তে কী হয়ে যাবে, থেমে যাবে। তাহলে আমাকে তাকে ফোর্স দিতে হবে, পুনরায় ফোর্স দেওয়া। এটা কি বলা হয়? রিস্টোরিং ফোর্স। আমার মনে হয় তোমার এই রিস্টোরিং ফোর্সের যে ডেফিনেশনটা নিয়ে তোমার অসুবিধা ছিল, তা আশা করি তুমি বুঝে গেছো। পরবর্তী কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে? নিম্নলিখিতদের মধ্যে যে ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয় সেটি হলো ফেডারেশন কাপ, উইজডেন ট্রফি, নেটওয়েস্ট ট্রফি, নাকি চারমিনার চ্যালেঞ্জ ট্রফি। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশান নাম্বার এ, অর্থাৎ ফেডারেশন কাপ। এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়। ক্লিয়ার? ফেডারেশন কাপ হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়, তাহলে বাকি এইগুলো কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। নামগুলো একটু মনে রেখো। উইজডেন ট্রফি, নেটওয়েস্ট ট্রফি, এগুলো কিন্তু সব ক্রিকেটের সঙ্গে। চারমিনার চ্যালেঞ্জ ট্রফি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা কমেন্টে জানিও যে ফেডারেশন কাপ এটা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্লিয়ার? কোন খেলার সঙ্গে যুক্ত? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার উদ্দেশ্যে পদত্যাগপত্র প্রেরণ করবেন? প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, লোকসভার অধ্যক্ষ, নাকি উপরাষ্ট্রপতি? তা আশা করি সকলেই জানবে এটা। তো রাইট অ্যান্সার উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির কাছে কিন্তু তিনি পদত্যাগপত্র পেশ করবেন। কোমল অর্থাৎ COMAL এর পুরো নাম কি? কমন অ্যালগরিথমিক ল্যাঙ্গুয়েজ, সেন্ট্রাল অ্যালগরিথমিক, হ্যাঁ ঠিকই আছে, অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজ, কমন অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজ, নাকি কোড অ্যালগরিথমিক ল্যাঙ্গুয়েজ? তো রাইট অ্যান্সার, এটা তোমাকে মনে রাখতে হবে, কমন অ্যালগরিথমিক, অ্যালগরিদম না, ঠিক আছে? অ্যালগরিদম হবে না, কিন্তু অ্যালগরিদম করে দিও না। অ্যালগরিদম শুনেই অনেকে অ্যালগরিদম করতে পারো, কিন্তু এটা কিন্তু কম্পিউটারের একটা কোড। তো COMAL এর পুরো নাম হচ্ছে কমন অ্যালগরিথমিক ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন। নিচের কোনটি একটি দর্পণ সূত্র? এটা কিন্তু রেলে বহুবার দিয়েছিল। রেলের যে শিফট হয় না, তোমরা জানো 3 মাস ধরে রেলের পরীক্ষা হয়। তো এই যে একটা শিফট বাদ দিয়ে একটা শিফট, এটা কিন্তু রেলে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলে দিলাম। তো একটা দর্পণ সূত্র আছে, একটা লেন্সের সূত্র আছে। তো আমি দর্পণ সূত্রটা যে বলছি, লেন্সের সূত্র পরের দিন বলবো। তো এটা কিন্তু তোমাকে মনেই রাখতে হবে। তো দর্পণ সূত্র হচ্ছে 1/f = 1/v + 1/u। যদি বলো এফটা কি, তো এফ হচ্ছে ফোকাস, এফটা হচ্ছে কি ফোকাস, ঠিক আছে? ভি মানে কি? ভি মানে হচ্ছে তোমার লেন্স থেকে তোমার হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। কি বললাম? ভি মানে হচ্ছে লেন্স থেকে, দর্পণ বলেছে, তার মানে দর্পণ থেকে প্রতিবিম্বের যে দূরত্ব তাকে বলা হয় ভি, আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব তাকে বলা হয় ইউ। এগুলো কিভাবে ছবি আঁকতে হয়, ছবি এঁকে কীভাবে করতে হয়, আমি তোমাদের একদিন এগুলো বলে দেবো। তো এই সমীকরণটা মনে রেখো, এখান থেকে অঙ্কও দেয় তোমাকে। অঙ্কটা কীভাবে দিতে পারে? বলতে পারে যে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এত সেমি এবং বস্তুর দূরত্ব এত সেমি হলে তার ফোকাল লেন্থ কত, যে দর্পণটার ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ কত। তো এরকমভাবে মান বসাবে, মান বসিয়ে তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম মহিলা পাইলট এর নাম কি? সরলা ঠাকরাল, অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত, নাকি অঞ্জলি গুপ্ত?
তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, সরলা ঠাকরাল হচ্ছে ভারতের প্রথম মহিলা পাইলট। ভারতের প্রথম মহিলা পাইলটকে সরলা ঠাকরাল। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের হকি ক্রীড়া দলের অধিনায়ক কে? হকি ক্রীড়া দলের অধিনায়ক বলেছে রানী রামপাল, হরমনপ্রীত সিং, পুনম যাদব নাকি রাজেশ ভুইয়া। তো বর্তমানে যিনি আছেন সেটা হচ্ছে হরমনপ্রীত সিং হচ্ছে হকি ক্রীড়া দলের অধিনায়ক বর্তমানে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হয় কত সালে? 1922, 1925, 1920 নাকি 1919? তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ 1925, 1925 কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটাকে আমরা বলি RSS। তো RSS যে গঠিত হয় কত? 1925। দেখো 1925 সালে RSS গঠিত হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, হকি। এই কোন খেলার সঙ্গে কি যুক্ত, এই কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো দেখো জিকের তো কোনো শেষ নেই, কিন্তু কিছু টপিক আছে প্রায় তোমার মোটামুটি জিকের মোটামুটি 20টা টপিক আছে, 20 থেকে 30টা টপিক আছে যেগুলো থেকে খুব কোশ্চেন দেয়। জিকের টপিক তো আছে প্রায় বলতে পারো 50টার কাছাকাছি আছে টপিক আছে, কিন্তু এর মধ্যে 20-30টা টপিক যেগুলো থেকে প্রচুর পরীক্ষা, মানে প্রত্যেকটা পরীক্ষায় সেগুলো থেকে কোশ্চেন দেয়। তার মধ্যে আছে ড্যান্স, তারপর নৃত্যকলা, ড্যান্স মানে নৃত্যকলা, তারপরে লোক উৎসব সেগুলো থেকে আসে, খেলা থেকে এই টাইপের কোশ্চেন আসে যে কোন শব্দটা কোন খেলার সঙ্গে জড়িত। হ্যাঁ, আরও বিভিন্ন টাইপ আছে। যদি কোনো সময় আশা করি তোমাদের আশীর্বাদে বা যাই হোক, যারা অনেকেই আছো বড়রা দেখছো বা ছোটরা যাই দেখো, আশীর্বাদে যদি কোনো দিন বড় হতে পারি তখন আমি এগুলো ডিটেলসে আরও আনবো। ওকে, এখন আপাতত কোশ্চেন আনসারই দিচ্ছি। ওকে, তাহলে স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ ভলিবল খেলার সঙ্গে কিন্তু স্ম্যাশ কথাটি কিন্তু জড়িত। নেক্সট কোশ্চেন, কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি মণিপুর? তো রাইট অ্যান্সার কী হবে? কাপু সংরক্ষণ বিল, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের সাথে জড়িত, কাপু সংরক্ষণ বিল। নেক্সট কোশ্চেন, পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো ভালো করে বুঝবে, বলছে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং নাকি রবার্ট ক্লাইভ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার লর্ড ক্যানিং। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, কেননা গভর্নর জেনারেলের পরেই এবার তখন লর্ড ক্যানিং কী হয়েছিল? প্রথম ভাইসরয়। গভর্নর জেনারেল পদের যেই শেষ হলো তারপরেই হয়ে গেল প্রথম ভাইসরয়। তো লর্ড ক্যানিং কিন্তু হবে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। দেখো এইখানে আর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি বলা হয় বাংলার প্রথম গভর্নর জেনারেলকে, যদি বলা শুধু বাংলার, তো বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? এবার লর্ড উইলিয়াম বেন্টিং তাহলে কীভাবে পরিচিত? এবার দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম হেস্টিংস, কিন্তু যদি বলা হয় ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, তখন মনে রাখবে চার্টার অ্যাক্ট অনুসারে, যেটা হচ্ছে তোমার যথাসম্ভব চার্টার অ্যাক্ট হচ্ছে 1833, এরম অ্যাক্ট ছিল সাধারণত। তো সেই অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেলে ঘোষিত করা হয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়। তার মানে যদি বলা হয় ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, তখন অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলার প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? আর লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে কি ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর যদি বলা হয় পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে, তখন লর্ড ক্যানিং, কেননা তারপরেই হয়েছে তোমার প্রথম ভাইসরয়, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। এবং এই লর্ড ক্যানিংয়ের সময় কী কী জিনিসগুলো ঘটেছিল? বিধবা বিবাহ আইন, এই লর্ড ক্যানিংয়ের সময়, যেটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন হয়। তারপর সিপাহী বিদ্রোহ কিন্তু লর্ড ক্যানিংয়ের সময় হয়, তাই না? আর লর্ড উইলিয়াম বেন্টিং যদি বলি, তার সময় কলকাতা মেডিকেল কলেজ স্থাপন হয়। ইংরেজি শিক্ষার প্রবর্তনে কিন্তু তিনি বেশ উৎসাহ দেখিয়েছিলেন, অর্থাৎ ইংরেজি শিক্ষার যে প্রবর্তন ঘটে সেটা কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় হয়। চলো পরবর্তী কোশ্চেন, জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণু বিভাজন করা হয় কোন সালে? 1938, 28,
কুড়ি নাকি 1925? তো রাইট অ্যান্সার অপশান নম্বরে 1938 সালে কিন্তু প্রথমবার জার্মানিতে নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণু বিভাজন ঘটানো হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? বহুবার করিয়েছি, 42, 43, 44, 39। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ তোমার 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই মৌলিক কর্তব্য, এই যে তোমার শব্দটি, সেটা যুক্ত করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনী। আর 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছিল? 1978 সালে এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে হাঁটানো হয়েছিল। ক্লিয়ার? আগে সম্পত্তির অধিকার কত নং আর্টিকেলে ছিল? 31 নং আর্টিকেলে ছিল। সেটা ছিল মৌলিক অধিকারের মধ্যে, কেননা তোমরা জানো 12 থেকে 35 এই আর্টিকেল হচ্ছে মৌলিক অধিকার, যেটা হচ্ছে পার্ট 3। ক্লিয়ার? পার্ট 3 12 থেকে 35 আছে মৌলিক অধিকার। এই 31 নং ধারায়, মৌলিক অধিকারের 31 নং ধারায় কিন্তু আগে সম্পত্তির অধিকার ছিল, তার মানে সেটা মৌলিক অধিকার ছিল। অর্থাৎ আমি মানে বাবার সন্তান যারা থাকবে তারা অটোমেটিক্যালি সেই সব কিছু পেয়ে যাবে। কিন্তু 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে কী করা হয়েছিল, যে মৌলিক অধিকারকে, এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, এবং এটা বর্তমানে এখন আইনি অধিকার, সেটা 300A আর্টিকেলে আছে। অর্থাৎ কোনো ব্যক্তি চাইলে তার ছেলেকে সম্পত্তি দিতেও পারে, নাও দিতে পারে, সেটা তার ব্যাপার। ক্লিয়ার? এটা এখন আইনি অধিকার। তো এটা মনে রাখো, ভীষণই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ড, লন্ডন, কুয়েত নাকি দুবাই? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, সুইজারল্যান্ডে কিন্তু এই ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, রামকো শহর দেশে অবস্থিত, কোথায় অবস্থিত রামকো শহরটা? ত্রিপুরা, মণিপুর, সিকিম নাকি নাগাল্যান্ড? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দাও তো দেখি। রামকো শহর কোথায় অবস্থিত, এটা তোমাদের কাছে আমি চাইছি। 29 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা সকলে দেবে কিন্তু। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলো থেকে সেই পথটি নির্বাচন করুন যেটি তৃতীয় শব্দটির সঙ্গে ঠিক তেমনভাবেই সম্পর্কিত যেমনভাবে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সঙ্গে সম্পর্কিত। বলছে বাড়ি ইটের সাথে সম্পর্কিত। যদি বাড়ি ইটের সাথে সম্পর্কিত, তাহলে পাতা কিসের সাথে সম্পর্কিত? কাণ্ড, ক্লোরোফিল, কোষ। আচ্ছা, আর একটা অপশন গেল কোথায়? তাহলে আরেকটা অপশন যাই হোক কাটা পড়ে গেছে। তো এটার মধ্যে কোনটা হবে? দেখো, বাড়ি মানে ইট দিয়ে বাড়ি তৈরি হয়, সেরকমভাবে মানে এটা তো বিল্ডিং হয় না, বাড়ি মানে বিল্ডিং, অর্থাৎ ছোট্ট ছোট্ট একটা ইট দিয়ে বড় বিল্ডিং তৈরি হয়। সেরকমভাবে এই যে পাতা গঠিত হয় সেটা কিন্তু কোষ দিয়ে। ক্লিয়ার? কোষ দিয়েই কিন্তু পাতা তৈরি হয়। নেক্সট কোশ্চেন, ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ? তো ঝাবুয়া এটি কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? এটা কিন্তু মধ্যপ্রদেশের একটা উপজাতি সম্প্রদায় হচ্ছে ঝাবুয়া। এবং মনে রাখো, ভিল উপজাতি সম্প্রদায়ও কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত এবং খুবই বৃহৎ আকারের ভিল উপজাতি সম্প্রদায়। কোনো দিন অর্থবিল কিনা, আচ্ছা সরি কোনো দিন না, এটা কোনো বিল হবে। তো কোনো বিল অর্থবিল কিনা তা বিবেচনা করেন কে? লোকসভার অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি সংসদীয় কমিটি? তো মনে রাখবে, এটা তো আশা করি সকলেই পারবে, লোকসভার অধ্যক্ষ কিন্তু বিবেচনা করেন কোনো বিল এটা অর্থবিল কিনা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু নাকি ক্যাপ্টেন মোহন সিং? তো মনে রাখবে, এটা তোমার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এটা প্রতিষ্ঠা করেন কিন্তু রাসবিহারী বসু। ক্লিয়ার? যেমন আজাদিন বাহিনী, সেটা কে তোমার এই ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। সেরকম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে রাসবিহারী বসু। নেক্সট কোশ্চেন, কোন ধরনের অরণ্যে নরম ও শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায়? নাতিশীতোষ্ণ চিরহরিত অরণ্য, পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় তৃণভূমি অরণ্য নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, পর্ণমোচী অরণ্যে কিন্তু তোমার কি নরম ও শক্ত কাঠের গাছ কিন্তু দেখতে পাওয়া যায় পর্ণমোচী অরণ্যে। প্রথম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত ছবি কোনটি? দো বিঘা জমিন, নূরজাহান, দ্য গডফাদার, ইয়াদে? তো প্রথম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত ছবি, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, দো বিঘা জমিন। দো বিঘা জমিন হচ্ছে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত কিন্তু ছবি। নেক্সট কোশ্চেন, চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের ভাগ হবে। দেখো বলছে চাঁদে একটা বস্তুর ওজন যদি 60 কেজি হয়, তাহলে
চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের 10 ভাগ, অর্থাৎ পৃথিবীতে তার ওজনের কত ভাগ? 1/6 ভাগ। এটা তোমরা জানো, ছোটোবেলা থেকে পড়ে আসছো, মানে ক্লাস অন্তত 8 থেকে তোমরা জানো এই বিষয়টা, যে পৃথিবীতে কোনো বস্তু, আমি এটা চাঁদে ছেড়ে আমি এটা পৃথিবীতে ধরলাম, মনে করো আর্থে কোনো একটা বস্তুর ওজন 60 কেজি, তাহলে সেটা চাঁদে কত হবে? চাঁদে হবে এর 1/6 গুণ, এর এই আর্থের 1/6 গুণ, তার মানে 6 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 6 × 10 = 60, অর্থাৎ এটা হয়ে যাবে 10। তার মানে কোনো বস্তুর পৃথিবীতে ওজন যদি 60 কেজি হয়, চাঁদে গেলে হয়ে যাবে 6 কেজি। এটা কিন্তু পরীক্ষায় 6 × 10 = 60, মানে 10 কেজি। পরীক্ষায় কিন্তু এটা দেয়, এটা হচ্ছে চাঁদ, মুন, তো মুনে হয়ে যাবে 10 কেজি। যেটা গ্রুপ ডিতে, এনটিপিসিতে বহুবার এই কোশ্চেন এসেছিল। নেক্সট কোশ্চেন, রুক্মিণী দেবী নিম্নের কোন নৃত্যের সঙ্গে জড়িত? ওড়িশি নৃত্য, বেলে নৃত্য, নাকি ভারতনাট্যম, নাকি কথাকলি নৃত্য? তো রুক্মিণী দেবী তিনি কিন্তু তোমার হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত হচ্ছে রুক্মিণী দেবী। নেক্সট, কোথায় ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া মিলান 24, মানে মিলান 2024 অ্যাকচুয়ালি আয়োজন করা হবে? লাক্ষাদ্বীপ, কলকাতা, পুনে, বিশাখাপত্তনম। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, বিশাখাপত্তনমে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কিন্তু এই মিলান 24 এটা কিন্তু আয়োজন করা হবে, যেটা হচ্ছে নৌবাহিনীর একটা বহুজাতিক মহড়া। একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ, দেখো একটা বস্তুর গতি সেটা বলছে সমগতি। সমগতি মানে কি? সমগতি মানে হচ্ছে তাদের গতি সমান, তাহলে গতি সমান হতে গেলে তার বেগটা সমান হতে হবে, অর্থাৎ বেগটা ধ্রুবক হতে হবে। অর্থাৎ বেগ যখন ধ্রুবক হবে, দেখো নির্দিষ্ট বলো না, নির্দিষ্ট আর ধ্রুবক আলাদা, ঠিক আছে? তার মানে বেগকে ধ্রুবক হতে হবে। বেগ যদি ধ্রুবক হয় তখনই তার গতিটা কী হবে? সমগতি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? 60 বছর। দেখো বলেছে প্রধান বিচারপতি, এবং ভারতের, যদি বলতো সুপ্রিম কোর্টের, যদি বলতো হাইকোর্টের প্রধান বিচারপতি, এখানে যখন ভারতের প্রধান বিচারপতি বলেছে, তার মানে ভারতের প্রধান বিচারপতি মানে হচ্ছে সুপ্রিম কোর্টের কথাই বলা হয়েছে। হ্যাঁ, এটা ধরে নিতে হবে, কারণ এখানে 65 বছরও দেওয়া আছে, 62 বছরও দেওয়া আছে। তো রাইট আনসার কিন্তু এটার ক্ষেত্রে ধরে নিতে, যখন ভারতের বলেছে তার মানে তোমাকে ধরে নিতে হবে এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা বলা হয়েছে, তো তখন অ্যান্সার হবে 65। কিন্তু যদি বলতো হাইকোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন, তখন কিন্তু অ্যান্সার হতো 62। ক্লিয়ার? তো এগুলো কিন্তু মনে রেখো, খুব ছোট ছোট জিনিস, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সংবাদ প্রভাকর সংবাদপত্রটির সম্পাদককে? মার্সম্যান, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, দ্বারকানাথ বিদ্যাভূষণ। তো সংবাদ প্রভাকর এই রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাকি রাজা রামমোহন রায়, মার্সম্যান বহুবার বলেছি, হ্যাঁ সেগুলো আর বললাম না, কারণ একই জিনিস ভিডিওতে বললে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। অনেকে হয়তো বলো স্যার আরও অপশানের উপর আরও কিছু বলুন, ডিটেলসে আরও বলুন, কিন্তু দেখো আমি এগুলো এর আগে বহুবার বলে এসেছি, তোমরা আগের ভিডিওগুলো দেখো। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, তোমরা যদি আমার এক থেকে এই যে সেটগুলো দিচ্ছি আমি, সেটা প্রথম থেকে কেউ যদি ডাউনলোড করে নিয়ে প্রথম থেকে তোমরা পরপর দেখতে দেখতে আসো না, প্রতিদিন একটা করে সেট দেখো, তোমরা দেখবে জিকে কোথায় তোমাদের মানে লেভেল বেড়ে যাবে জিকের, এবং তোমরা খুব উপকৃত হবে। তো এই কারণে একই জিনিস সব জায়গায় বলতে গেলে, একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে কিন্তু ভিডিও দেখা যাবে 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, 50টা কোশ্চেন। তোমরাই তখন বলবে স্যার 50টা কোশ্চেন 1.5 ঘন্টা, তো তোমরাই দেখবে না তখন। ওকে, তো মাই আর্লি লাইফ কার আত্মজীবনী? উইনস্টন চার্চিল, দিলীপ কুমার, বিল ক্লিন্টন, নাকি মান্না দে? তো মাই আর্লি লাইফ এটা হচ্ছে অপশান নাম্বার এ, অর্থাৎ উইনস্টন চার্চিল। এই নামটা নিশ্চয়ই চেনা লাগে। উইনস্টন চার্চিল কে ছিলেন, বা সেই গান্ধীজিকে নগ্ন ফকির বলেছিলেন কে? এগুলো সব এর সাথে মিল করে পড়াশোনা করতে হবে। কে গান্ধীজিকে নগ্ন ফকির বলেছিলেন? হ্যাঁ, তো এর সঙ্গে এই উইনস্টন চার্চিল যখনই তুমি পড়ছো তখনই কিন্তু ওই কোশ্চেনটা তোমার মাথায় স্ট্রাইক করা উচিত। তো এই জিনিসগুলো এইভাবে যদি পড়ো তবেই কিন্তু জিকে তোমাদের কাছে খুব সুন্দরভাবে মনে থাকবে সব কিছু। সমুদ্রগুপ্ত কার ছদ্মনাম? ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, ললিত মুখোপাধ্যায়, নাকি পূর্ণেন্দু পত্রী? যে সমুদ্রগুপ্ত যার ছদ্মনাম, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি, পূর্ণেন্দু পত্রী হচ্ছে সমুদ্রগুপ্তের, তার ছদ্মনাম হচ্ছে সমুদ্রগুপ্ত, পূর্ণেন্দু পত্রী। অশ্বারোহী ক্রিয়ায় প্রথম অর্জুন পুরস্কার জেতা মহিলা? দেখো সেই আজকে এই জিকে থেকে মহিলা থেকে দুটো কোশ্চেন দিলাম, যে বলছে অশ্বারোহী ক্রিয়ায় প্রথম অর্জুন পুরস্কার জেতা মহিলা ক্রীড়াবিদ হলেন ভক্তি শর্মা, দিব্যকৃতি সিং, শেফালি সিং, পিভি সিন্ধু। তো পিভি সিন্ধু তো হবেই না, এখান থেকে তো এমনি অপশান কাটা। তো রাইট অ্যান্সার দিব্যকৃতি সিং, তিনি কিন্তু অশ্বারোহী ক্রিয়ায়
প্রথম অর্জুন পুরস্কার জেতা মহিলা হচ্ছে দিব্য কৃতি সিং। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কোন কমিশন গঠিত হয়েছিল? উডের ডিসপ্যাচ, স্যাডলার কমিশন, সাইমন কমিশন নাকি হান্টার কমিশন? তো আশা করি সকলেই যেন হান্টার কমিশন কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু গঠিত হয়েছিল, এবং এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি, ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। কোন রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্কের খেতাব জিতেছে, অর্থাৎ ডার্ক স্কাই পার্কের খেতাব জিতেছে কে? প্রথম কোশ্চেন। পেঞ্চ টাইগার রিজার্ভ প্রথম, এটা একটা কোশ্চেন। এই পেঞ্চ টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যের? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? তো এটা হচ্ছে কোন রাজ্যের? এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের। তো মহারাষ্ট্র রাজ্যের এই পেঞ্চ টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্কের খেতাব জিতেছে। নেক্সট কোশ্চেন, সরি জাস্ট 1 মিনিট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্বন যৌগগুলির কার্যকরীমূলক নয়? কি বলেছে দেখো, আমি যদি বলি COOH, এটা একটা কার্যকরীমূলক। আচ্ছা, আমি যদি বলি OH, এটাও কার্যকরীমূলক। ভালো করে বুঝতে হবে কিন্তু বিষয়টা। আমি যদি বলি, তার আগে কিন্তু সি আছে, এখানে হাইফেন দেওয়া মানে এখানে সি আছে, এই যে হাইফেন থাকা মানে এখানে সি আছে। তারপরে যদি বলি আমি CHO, এটাও একটা কার্যকরীমূলক, এখানেও সি আছে। আমাকে বলেছে যে এই যে কার্বনের যে যৌগ, এগুলো হচ্ছে যেমন আমি CH3OH, তার মানে এটা মিথানল, তাহলে এটাও একটা কার্যকরীমূলক। CH3 সঙ্গে OH আছে, তার মানে কার্যকরীমূলক। আমাকে কোশ্চেনটা বলেছে যে কার্বন যৌগগুলির কার্যকরীমূলক নয়, মানে কার্বনের সঙ্গে যুক্ত এরকম কার্যকরীমূলক নয়। বিষয়টা বোঝো, দেখো কার্বক্সিলিক অ্যাসিড এইটা, তার মানে এটা তো কার্যকরীমূলক, এটা তো কার্যকরীমূলক। অ্যালকোহল এটা তো কার্বনের সাথে OH, এটাও কার্যকরীমূলক। অ্যালডিহাইড হচ্ছে এটা, তাহলে এটাও কার্যকরীমূলক। তাহলে কার্বনিক অ্যাসিড কিন্তু কার্যকরীমূলক নয়। এটা কি? এর সংকেতটা দেখলেই বুঝতে পারবে। এর সংকেত হচ্ছে, কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। তো এটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। ক্লিয়ার? এটা একটা ইনঅর্গানিক যৌগ, এটা কিন্তু অর্গানিক যৌগ না। কার্বন আছে কিন্তু কার্বনিক অ্যাসিড একটা ইনঅর্গানিক, মানে অবশ্যই অর্গানিক ম্যাটেরিয়াল, বাট এটা এমন একটা কম্পাউন্ড যেটা হচ্ছে কার্যকরীমূলক না। ক্লিয়ার? কার্বনিক অ্যাসিড কিন্তু কার্যকরীমূলক না। এটা কিসে লাগে তাহলে কার্বনিক অ্যাসিড কিন্তু তোমার ওই সফট ড্রিঙ্কে ব্যবহার করা হয়। ক্লিয়ার? সফট ড্রিঙ্ক যেটা হচ্ছে আমরা ওই যেসব পেপসি, কোকোকোলা বা যেসব এইগুলো খাই, সেই সফট ড্রিঙ্কে কিন্তু অ্যাকচুয়ালি কার্বনিক অ্যাসিড অর্থাৎ H2CO3 ব্যবহার করা হয়। আর একটা আছে কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিড অ্যাকচুয়ালি সাপ তাড়াতে ব্যবহার করা হয়। সেই কার্বলিক অ্যাসিডের সংকেত কিন্তু এরকম, এটাকে বলা হয় ফেনল। যদি বলা হয় কার্বলিক অ্যাসিডের অপর নাম কি, তো মনে রাখবে কার্বলিক, এটা নয়ের জায়গায় ল হবে, তখন এর অপর নাম হচ্ছে ফেনল, যেটা সাপ তাড়াতে ব্যবহার করা হয়। তো মনে রাখো জিনিসগুলো। নেক্সট কোশ্চেন, হুমায়ুন কথার অর্থ কী? পরধর্ম সহিষ্ণুতার নবজাগরণ, ভাগ্যবান নাকি নির্দেশনামা? তো হুমায়ুন কথার অর্থ কী? এটা হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। পরবর্তী কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত কোন কক্ষের অধ্যক্ষ? দেখো ভারতের উপরাষ্ট্রপতি, তাহলে লোকসভা না বিধানসভা, রাজ্যসভা, নির্বাচন কমিশন? তো ভারতের উপরাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, মানে পদাধিকার বলে, তিনি কিন্তু রাজ্যসভার অধ্যক্ষ হন। নেক্সট কোশ্চেন, পৃথিবী সূর্যের সাথে যদি সম্পর্কিত হয় তাহলে চাঁদের সাথে কে সম্পর্কিত? গ্রহ, ছায়াপথ, নক্ষত্র নাকি বুধ? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার গ্রহ। কেন গ্রহ? এটাকে বুঝতে হবে। দেখো সূর্যের চারদিকে এই জাস্ট 1 মিনিট, এটা কিভাবে হবে? এটা ঠিক সম্পর্কিত এইভাবে, দেখো সূর্যের চারদিকে কি পৃথিবী ঘোরে, সেরকমভাবে গ্রহর চারদিকে চাঁদ বলতে উপগ্রহ, গ্রহ মানে পৃথিবী একটা গ্রহ, তো সেরকমভাবে গ্রহের চারদিকে আমাদের যে পৃথিবী তার চারদিকে কে ঘোরে? তোমার চাঁদ, দ্যাট মিন্স উপগ্রহ ঘোরে। তো এইভাবে কিন্তু এটা তোমার করতে হবে। ক্লিয়ার? তো আজকের মতো এইখানেই আমাদের যে 55 যে সেট, সেটা এইখানেই কমপ্লিট হলো। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং কেমন লাগছে বা কোনো যদি কারোর প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আমি কোনো না কোনো ভিডিওতে সেটা বলে দেবো, জানিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। এবং যদি ভালো লাগে
অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সন্তু একাডেমি এই চ্যানেলের নামেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, তো সেখানে PDF আমি প্রোভাইড করে দিই। যারা যারা এখনও জয়েন হওনি তারা জয়েন হয়ে নিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা বললাম, নিজেদের অধিকার কিন্তু নিজেদেরকেই ছিনিয়ে নিতে হবে। আর কতদিন সহ্য করবে এত কিছু? তো সময় চলে এসছে, একটা জায়গা পেয়েছো, আমরা মানে একটা প্লেস তো পেতে হবে না, কাকে আমরা টার্গেট করে যাব বা মানে কিভাবে যাব। তো প্লেস পেয়েছো, যদি সম্ভব হয় এগিয়ে আসো। হ্যাঁ, একটা ভয় ধরাতে হবে যে ওই আমি সব কিছু আমি যা বলবো সেটাই আইন, এরম যেন না হয়। আইনের পথে যেন চলতে পারে। চলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।